ডিসেম্বরের শেষ সপ্তাহ। গোপালপুরের মাটিতে এখন কুয়াশা পড়ে যেন সাদা চাদর বেছানো। সন্ধ্যা নামলেই রাস্তার দুই ধারে আলো নিভে যায়। দূরে কেবল কুকুরের ডাক আর মাঝে মাঝে হেরে গলার প্যাঁচার আওয়াজ। রমেশ বারান্দায় বসে রেডিও নিয়ে খুঁতখাট করছে। গতকালই কালনার হাট থেকে একটা পুরনো রেডিও কিনে এনেছে, কালো রঙের। রেডিওর এক কোণে খসে পড়া লেবেলে লেখা আছে ন্যাশনাল মেড ইন জাপান। বউ রান্নাঘর থেকে ডেকে উঠল, এই শোনো, এত রাতে ওই পুরনো জিনিসগুলো নিয়ে খেলো না তো, কালকে তোমার মামা বাড়ি যেতে হবে। রমেশ হাসল, এই শোনো, ভয় করো না, এটা কিন্তু আওয়াজেও বাজে, দেখো না একটু আওয়াজ উঠেছে। রেডিওটা চালাতেই হালকা ক্যাচ ক্যাচ শব্দ উঠল। তারপর একটা বিস্তর আওয়াজ করে চারিদিক নিস্তব্ধতা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই বাইরের কুকুরগুলো হঠাৎ একসাথে ডেকে উঠল। একটা ঠান্ডা বাতাস এসে জানালার কাছে ঢুকল। রমেশ জানলার পর্দা সরিয়ে দেখে বাঁশঝাড়ের ধারে কেউ যেন হাঁটছে ধীরে ধীরে। মাথায় কাপড় ঢাকা, সাদা পোশাক। আলো আঁধারিতে পায়ের দিক দেখা যায় না, যেন কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। রমেশ চোখ কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বউ পাশ থেকে উঠে বলে, কে আছে ওখানে? রমেশ থেমে যায়। হয়তো গায়ের কোনো লোক হবে। কিন্তু ভেতরে ভেতরে একটা ঠান্ডা ভাব নামতে থাকে তার বুকের ভেতর। পরদিন সকালে রমেশ মাঠে কাজ করতে গেলেও তার মনে মনে বারবার ভেসে ওঠে সেই রাতের দৃশ্যটা। বাঁশঝাড়ের ধারে যে ছায়া দেখেছিল, সেটা কি সত্যি মানুষ ছিল? বউ দুপুরে খেতে বসে বলে, তুমি আবার রাতে বাইরে যেও না জানো, এই শীতে কুয়াশার রাতে বুড়ো হরিদাসের আত্মা নাকি ফেরে ওই দিকটায়। রমেশ চমকে ওঠে। বুড়ো হরিদাস মানে? ও তো বছর 10 আগেই মারা গেছে। বউ বলল, হ্যাঁ, ওই নদীর ঘাটেই ডুবে গিয়েছিল, তখনও এইরকম কুয়াশা ছিল। সন্ধ্যা নামতেই আবার কুয়াশা নেমে আসে গ্রামে। রমেশ লণ্ঠন হাতে বেরোয়, নিজেকে বোঝাতে চায় ভয় বলে কিছুই নেই। বাঁশঝাড়ের নিচে এসে দাঁড়ায়। হঠাৎ বাঁশের পাতার খসখস শব্দ। দূরে পুকুরে ব্যাঙ ডেকে উঠছে। হঠাৎই চারদিক স্তব্ধ হয়ে গেল। রমেশ থেমে গেল। বাতাসে যেন একটা গন্ধ, ভেজা মাটির সঙ্গে আগুনের মতো কিছু পোড়া গন্ধ মিশে আছে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক নিম্ন গলায় আওয়াজ এলো, রমেশ, ফিরে যা। রমেশের বুক ধকধক করে উঠল। সে লণ্ঠন উঁচিয়ে তাকালো, কে কে ওখানে? কিন্তু কুয়াশার ভেতর থেকে শুধু সাদা কুয়াশার ঢেউ নড়ছে। রমেশ দৌড়ে বাড়ি ফিরে গেল। বউ বলল, মুখ সাদা কেন তোমার? আর সন্ধ্যাবেলা বাঁশবাগানের দিকে গিয়েছিলে কেন? কি গো, চুপ করে রয়েছো কেন? কিছু কি দেখেছো? রমেশ বলল, না, কিছু না, শুধু কুয়াশা। রমেশ যতই বলুক যে সে কিছু দেখেনি, কিন্তু তার চোখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। কি গো, খাবে এসো। সেই ঘটনার পর 2 দিন কেটে গেল। গ্রামের লোকেরা রমেশকে বলে, ওই রাস্তা দিয়ে কেউ যায় না ভাই, রাতে শুনেছি ওখানে আগুন জ্বলে। রমেশ নিজের কৌতূহল থামাতে পারে না।
রমেশ বরাবর কোনোদিনই কারো কথা শোনে না। তৃতীয়ার রাতে সে তার বন্ধু হরিপদকে বলে, চল আর যাই বাঁশবাগান পর্যন্ত। চল তো দেখে আসি কে হাতে ওখানে রাত্রিবেলায়। হরিপদ ভয় পায়, কিন্তু বন্ধুত্বের খাতিরে রাজি হয়। রাত ঠিক 7:30টার সময় তারা দুজনে লণ্ঠন হাতে বেরোয়। রাস্তার দুপাশে কুয়াশা নেমেছে, যেন কেউ তুলো ছড়িয়ে রেখেছে মাটিতে। নদীর জলে চাঁদের প্রতিফলন ঝাপসা। হরিপদ বলল, এ রমেশ, শুনেছি 5 বছর আগে এই বাঁশঝাড়ের ধারে এক ব্রাহ্মণকে মেরে পুঁতে ফেলা হয়েছিল। তখন থেকেই এই পথটা অশুভ বলে সবাই এড়িয়ে চলে। রমেশ এসে বলল, ভূত টুত কিছু হয় না রে, এইসব গল্প মানুষই বানায়। ছোটবেলায় কত এসেছি বাবার সাথে। ঠিক তখনই দূরে দেখা গেল একজন বৃদ্ধ, সাদা ধুতি পরে, মাথায় কোনো চুল নেই, হাতে লাঠি, ধীরে ধীরে নদীর ধার দিয়ে হাঁটছে। ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে রমেশ। দুজনে দ্রুত এগিয়ে গেল, কিন্তু আশ্চর্য, যত এগোচ্ছে ছায়াটা তত মিলিয়ে যাচ্ছে। রমেশ চেঁচিয়ে উঠল, ও কাকা, কাকা। কোনো উত্তর নেই, কেবল লাঠির ঠক ঠক আওয়াজ। রমেশ আবার বলল, ও কাকা, আরে ও টাকলা কাকা। হরিপদ বলল, বুড়ো মনে হয় কানে কম শোনে, চল আর ও কাছে যাই। কিন্তু তারা যত এগোয় ছায়াটা তত মিলিয়ে যায়। তারপর হঠাৎ সব চুপ হয়ে যায়, ছায়াও দেখি উধাও হয়ে গেছে। হরিপদ থমকে গেল আর বলল, কি ব্যাপার, দাদু কই গেল ভাই? হ্যাঁ, আমি বাড়ি ফিরবো রে, বাড়ি চ রমেশ। রমেশ বলল, এই তুই যা তো, আমি একটু দেখি, যা বাড়ি যা। কিন্তু কুয়াশার ভিতর শুধু বাতাসের শব্দ আর নদীর জলে টুংটাং আওয়াজ। হরিপদ যেই পিছনে ঘুরেছে, তখনই কি যেন একটা দেখে সে অচৈতন্য হয়ে পড়ে গেল। পরদিন হরিপদ জ্বরে পড়ে গেল। তার চোখ ফাঁকা ফাঁকা, শুধু মুখে একটাই কথা, সে হাঁটছে, হাঁটছে সে। রমেশ স্তম্ভিত। বউ কেঁদে উঠল, দেখেছো, ওই বাঁশঝাড়ের পাপ লেগেছে এই গায়ে। কাল পুরোহিত ডেকে এনে গঙ্গা জল ছিটিও। আমি প্রথম থেকেই বলতাম হরিদাসের অতৃপ্ত আত্মা এখনো শান্তি পায়নি। তোমরা কেউ শোনো না আমার কথা। সেদিন সন্ধেবেলায় হরিপদর বাড়ি থেকে খবর এলো, হরিপদ আর বেঁচে নেই। গায়ে অজস্র কাঁথা কম্বল চাপানোর পরেও তার নাকি খালি ঠান্ডাই লাগছিল। সেই ঠান্ডাতেই সে মারা গেছে। সেই রাতে রমেশ একা বারান্দায় বসে রেডিওটা আবার চালায়। কিছুক্ষণ পর হঠাৎ এক ঠান্ডা আওয়াজ শোনা গেল, রমেশ চমকে উঠে রেডিও বন্ধ করে দেয়। রেডিওর পিছন থেকে ব্যাটারিটা খুলে দেখে ব্যাটারি নেই, তবু কিছু একটা গলা ভেসে আসছে। বাজারের নিচে আমি অপেক্ষায় আছি। তার কপাল দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে থাকে। বউ ঘুমিয়ে পড়েছে। রমেশ জানালার বাইরে তাকায়। দূরে বাঁশঝাড়ের ফাঁকে লালচে আলো জ্বলছে। রাত তখন 12টা পেরোলো। গ্রামের ঘরে ঘরে আলো নিভে গেছে, কিন্তু রমেশের চোখে ঘুম নেই। সে সিদ্ধান্ত নিল আজই শেষ করে দেবে এই ভয়। হাতে লণ্ঠন নিয়ে, গলায় কম্বল জড়িয়ে চুপচাপ বেরিয়ে পড়ল সেই পথে। কিন্তু সে জানতো না তার জন্য কি অপেক্ষা করে আছে ওই বাঁশবনে।
রাস্তার ধারে কুকুরগুলো তার পিছু পিছু চিৎকার করে উঠল, তারপর হঠাৎই থেমে গেল। বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই বাতাস ভারী হয়ে উঠল, যেন কেউ নিঃশ্বাস ফেলছে গাছের পাতার ফাঁকে। রমেশ থামল। কে কে ওখানে? তার গলা কাঁপছে। দূর থেকে একটা আওয়াজ এলো, কেউ যেন লাঠি ঠুকছে মাটিতে। কুয়াশার ভেতর থেকে একটা ছায়া এগিয়ে আসছে ধীরে ধীরে। রমেশের চোখ স্থির হয়ে গেল। ধুতি পরা এক বৃদ্ধ, চোখে হালকা আগুনের ঝিলিক, তার ঠোঁট নড়ছে। রমেশ গলা শুকিয়ে বলল, আপনি কে? বৃদ্ধটা একদম কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস ঠান্ডা কুয়াশার মতো গায়ে এসে লাগলো রমেশের। তারপর ফিসফিস করে বলল, আমি তোকে অনেকদিন ধরে খুঁজছি রমেশ। লণ্ঠনের আলো এক ঝলক কেঁপে নিভে গেল। চারিদিক কেবল নিস্তব্ধতা, আর দূরে কুকুরের দীর্ঘ চিৎকার। নিমেষের মধ্যেই সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু সূর্যের আলো কুয়াশা কাটতে পারছে না। রমেশের চোখ লাল হয়ে আছে। সে সারা রাত ঘুমোয়নি। জানালার পাশে একটা লাল সুতো দোল খাচ্ছে। রমেশের মা ভয় পেয়ে বলল, ওই সুতোটা খুলে ফেলে দে, শয়তানের জিনিস ওটা। কিন্তু রমেশ চুপচাপ তাকিয়ে রইল। বাইরে গ্রামের ছেলেপুলে নদীতে যাচ্ছে, সবাই স্বাভাবিক, কিন্তু রমেশের মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। দূরে তালগাছের নিচে একটা মেয়ের ছায়া যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে চোখ কুঁচকে তাকাতেই ছায়াটা কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। রমেশ ধীরে ধীরে বলল, পারুল। বিকেলে রমেশ গেল হরেকৃষ্ণ চাচার বাড়ি। চাচা উঠোনে বসে তামাক খাচ্ছিলেন। হরেকৃষ্ণ চাচাকে গত 3 রাতের ঘটনা বলার পর প্রশ্ন করল, চাচা কে হাঁটছিল? কিছু কি বলতে পারেন? চাচা চুপ করে তাকালেন, কিছুই বলতে চাইলেন না। শুধু বললেন, আমি বলবো না, বললেই ওরা রাগ করে। ওরা মানে? চাচা নিচু গলায় বললেন, নদীর ওপারে যে পুরনো শ্মশান ছিল, সেখানে 3টে আত্মা ঘুরে বেড়ায়। একটা মেয়ে, একটা বুড়ি আর একটা পাগল। কেউ ওদের চোখে পড়লে ফিরে আসে না। তুই যে ফিরে আসতে পেরেছিস সেটাই দেখে আমি অবাক। রমেশ আবার বলল, আমাদের জানালার ধারে একটি সুতো দেখা গিয়েছিল। ওই রকম সুতো তো পারুলই হাতে পড়তো। চাচা ফিসফিস করে বললেন, তুই পারুলের নাম নিস না, ওর আত্মা শান্ত নয়। রমেশের বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পেছন থেকে বাতাসে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। চাচা চমকে উঠলেন। দেখলি তো, ওরা কিন্তু সব শুনছে। তুই বাবা বাড়ি চলে যা, আমাকে এই বিপদের মধ্যে ফেলিস না তো। রমেশ একরাশ কৌতূহল ও আতঙ্কে নিয়ে বাড়ি ফিরল। সেদিন সন্ধ্যায় বউয়ের সাথে কোনো কথা বলল না, এমনকি রাতের খাবারটুকু খেলো না, শুয়ে পড়ল। কিন্তু রাতে রমেশের ঘুম আসছিল না। হঠাৎ তার কানে এলো জলের শব্দ। সে লণ্ঠন জ্বালিয়ে উঠোনে গেল। দেখল নদীর পাড়ের দিক থেকে কুয়াশা আসছে, ঠিক ঢেউয়ের মতো। আর কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে সেই গলা, রমেশ, জাল ফেলিসনি তো? রমেশের হঠাৎ মনে পড়ল তার বাবা যখন বেঁচে ছিল তখন সে তরুণ বয়সের এক যুবক, বিয়ে থা করেনি। সে একদিন বাবার সাথে ওই বাঁশবাগানের পাশে নদীতে জাল ফেলতে যেত বাবার সাথে। রমেশ বলল, আচ্ছা বাবা,
আমাকে জালটা দাও, আমি একটু ফেলে দেখি মাছ ওঠে কিনা। বাবা বলল, না, এই জাল তুই যদি ফেলিস তাহলে তো বিপদ আসতে পারে। আমি আর কদিনই বা বাঁচব। যতদিন বাঁচি জীবনের ঝুঁকি নিয়ে তোদের মুখে অন্নটা অন্তত জোগাতে পারি। তুই চুপচাপ মাছগুলো ভরতে থাক, জাল ফেলতে চাস না। রমেশ হাঁটতে হাঁটতে নদীর ধারে গেল। পা ডুবে গেল কাদায়। তার সামনে জলের ওপরে একটা সাদা কাপড় ভাসছে। সে জাল ফেলল। জাল টানতে গিয়ে দেখল জালে মাছ নয়, একটা মানুষের চুলের গোছা। হঠাৎই নদীর জলের ভেতর থেকে ভেসে উঠল পারুলের মুখ, চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীল, গলায় লাল সুতো। তুই আমায় ফেলে গেলি, এখন আমি তোকে ডাকছি। রমেশ চিৎকার করে দৌড় দিল। পিছনে শুধু শোনা গেল ঠক ঠক শব্দ। রমেশ যত দূরে দৌড়ায় তত যেন আওয়াজটা তার পিছু ধাওয়া করতে থাকে। ভোরের দিকে রমেশ ফিরে এলো তার বাড়িতে। মা দেখল তার জামা ভিজে গেছে, মুখে চোখে কাদা আর ভয়ের আতঙ্ক। কি হয়েছে রে? রমেশ কিছু বলল না, শুধু বলল, মা, পারুল আবার ফিরে এসছে। মা চোখ বড় করে তাকিয়ে বললেন, চুপ কর, ও মরে গেছে, ওর নাম নিস না। কিন্তু রমেশ জানালার দিকে তাকিয়ে বলল, ও জানালার ওপারেই দাঁড়িয়ে আছে মা। মা পিছন ফিরে তাকাতেই দেখলেন জানালার ওপারে কুয়াশার মধ্যে এক মেয়ের ছায়া, সাদা কাপড় পরে হঠাৎ জানালার পাশ থেকে সরে গেল। সেই দিনটা যেন রমেশের কেমন একটা কাটলো। এই পুরো বিষয়টা লক্ষ্য করলো তার স্ত্রী। রমেশ কারোর সাথে কথা বলে না, শুধু বাঁশ বাগানের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। ঠিক পরের দিন সকালে রমেশকে আর পাওয়া গেল না। নদীর পাড়ে শুধু তার লণ্ঠন পড়েছিল, আর কাদার মধ্যে একটা লাল সুতো পেঁচানো ছিল দড়ির মতো। গ্রাম জুড়ে কানাঘুষো শোনা গেল। কুয়াশার ভিতর থেকে টেনে নিয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে, বুঝলি। সেই ঘটনা শোনা মাত্রই হরেকৃষ্ণ চাচা ধীরে ধীরে নদীর ধারে গেলেন। নদীর জলে চোখ রেখে বললেন, এইবার ওদের সংখ্যা হলো 4। কুয়াশার ভেতর দিক থেকে আবার সেই শব্দ ভেসে এলো। তারপর একটা মেয়েলি হাসি। এইবার জালটা আমিই ফেলবো। গ্রামের লোকেরা ভাবে বাতাসের শব্দ, কিন্তু হরেকৃষ্ণ চাচা জানেন বাতাস কখনো কারো নাম ধরে ডাকে না। তিনি পা টিপে টিপে নদীর ঘাটে গিয়ে দেখলেন কাদা শুকিয়ে যাচ্ছে, কিন্তু মাটিতে একজোড়া পায়ের ছাপ রয়ে গেছে। ছাপটা নদীর দিকে যাচ্ছে, ফেরার নয়। সুবল নামে এক তরুণ মজুর প্রতিদিন বিকেলে হাট থেকে ফেরে। সেদিনও সে ফেরার পথে সেই বাঁশবন বেরোচ্ছিল। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার ল্যাম্পপোস্টে আলোগুলো জ্বলছে এবং নিভছে। দূরে নদীর দিক থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। এই সুবল, কোথায় যাচ্ছিস? সুবল থেমে গেল। একে রে? আমি রমেশ। সুবল কেঁপে উঠল, কারণ সে জানে রমেশ তো হারিয়ে গেছে। সে সাহস করে জবাব দিল, তুই কোথায় রে? গলা এলো নদীর দিক থেকে। আমি তোকে কিছু দেখাতে চাই, চলে আয় এইখানে। সুবল যতই পা বাড়ায় কুয়াশা তত ঘন হয়, আর পিছনে
কেউ যেন পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। সুবল নদীর ধারে পৌঁছালো। হঠাৎ বাতাস থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, না কুকুরের ডাক, না ব্যাঙের আওয়াজ। জলের উপর ভাসছে একটা জ্বলন্ত লণ্ঠন। সুবল কাছে গিয়ে দেখল জলে লাল সুতো দুলছে, আর সেই সুতোর ওপারে দাঁড়িয়ে আছে রমেশ। কিন্তু তার মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল। সে ধীরে ধীরে বলল, তুই জাল ফেলবি না সুবল। সুবল পেছন ফিরল, দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে গেল। নিজের পায়ে কেউ যেন একটা লাল সুতো বেঁধে দিয়েছে, আর রমেশ তার উপর হামলে পড়ল। পরের দিন সকালে সুবলকে পাওয়া গেল নিজেদের উঠোনে, চোখ খোলা, মুখ শুকনো, গলা দিয়ে আসছে ঠান্ডা ধোয়া। গ্রাম জুড়ে আবার কানাঘুষো পড়তে লাগলো। রমেশ নাকি এখন অন্যদের ডাকছে। হরেকৃষ্ণ চাচা চুপ করে বললেন, ওরা এখন দুজন হয়েছে। সন্ধ্যাবেলায় গ্রামের লোকেরা রাস্তায় হাঁটতে গিয়ে দেখে বাঁশবনের দিক থেকে দুটো ছায়া পাশাপাশি হাঁটছে। যেই কাছে যায় কুয়াশা ঘন হয়ে যায়, আর ছায়া মিলিয়ে যায় রাতের ভিতর। সেই রাতে পাশের গ্রাম থেকে ফেরার পথে মেয়েরা বলে, রাতে হাঁটলে পিছন থেকে পায়ের শব্দ আসে। কেউ কেউ বলে হঠাৎ রাস্তার আলো নিভে যায়, আর কিছুক্ষণ পর দেখা যায় লাল সুতো পড়ে আছে পায়ের কাছে। একজন বৃদ্ধ বললেন, শীতের রাতে কুয়াশায় আপনারা ঘুরে বেড়ায়। যার গায়ে ঠান্ডা বাতাস লাগে সে কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়। বাস্তবেও গ্রামে ছড়িয়ে পড়ল ভয়। লোকজন সন্ধ্যার পর আর নদীর পাড়ে যায় না। রাতে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাতাসে এখনো শোনা যায় সেই শব্দ। হরেকৃষ্ণ চাচা একদিন নদীর ধারে গিয়ে চুপচাপ দাঁড়ালেন, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। তিনি বললেন, রমেশ, তুই ফিরেছিস, কিন্তু কাকে খুঁজছিস এতদিন? বাতাসে কোনো উত্তর এলো না, শুধু কুয়াশার মধ্যে লণ্ঠনের আলো নড়ে উঠল। চাচা দেখলেন দূরে দুটো ছায়া নয়, এবার তিনটে। তৃতীয় ছায়াটা লম্বা চুলের, সাদা কাপড়ে ঢাকা। তার কানে ভেসে এলো সেই গলা, এখন জালটা আমরা একসাথে ফেলবো। এখন জালটা আমরা একসাথে ফেলবো। চাচা পেছনে তাকাতে সাহস পেল না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এই কুয়াশার ভিতর যারা হাঁটছে তারা কি সত্যি মরে গেছে? সেদিন রাতে হরেকৃষ্ণ চাচাকেও আর দেখা গেল না। নদীর ধারে যেখানে কুয়াশার ঢেউ নদীর ধারে ভেসে আসছিল, শুধু হরেকৃষ্ণ চাচার লণ্ঠনটাই পড়ে রইল। মাটিতে হালকা কাদা লেগে লাল সুতোয় বাঁধা। গ্রামে শুরু হলো কানাকানি। কেউ বলল, রমেশ তো আর ফেরেনি। কেউ বলল, হরেকৃষ্ণ চাচাও তো রাতে মিলিয়ে গেল। আবার কেউ কেঁপে কেঁপে বলল, কুয়াশার ভেতর দিয়ে যারা হাঁটছে তারা কি সত্যি মরে গেছে? রাত তখন খুব গভীর। বাতাসে ফিসফিসানি, লণ্ঠনের আলো দুলছে অদৃশ্য কোনো হাতের মতো। আর সেই ধোঁয়াটে ছায়াগুলো যেন ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। গঙ্গার ধারে আজও কুয়াশা নেমেছে ভারী। চারিদিক নিস্তব্ধ, শুধু নদীর গর্জন, আর মাঝে মাঝে জলের ফেরার ঝিকিমিকি করা মরা চাঁদের আলো। রমেশ সেই পুরনো চরের দিকে তাকিয়ে আছে, হাতে জাল, কাঁধে পুরনো ব্যাগ,
পায়ে ভিজে কাদা। মনে একটাই কথা ঘুরছে, আজ আমি জাল ফেলবই, যা হয় হোক। তার পাশেই তার বাবা মধুসূদন বুড়ো বসে আছে, হুঁকো টানছে। সে বলল, ওরে চড়ে যাস না রমেশ, ওখানে হাওয়ার সঙ্গে কণ্ঠ মেশে, শুনতে পাবি কিন্তু সেটা মানুষ কিনা বুঝতে পারবি না। রমেশ হেসে বলে, বাবা আমি মাছ ধরতে যাচ্ছি, ভূতের সঙ্গে দেখা করতে নয়। বৃদ্ধ মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠল, ভূতের নয়, ও আত্মা, পারুল তার নাম। রমেশ থেমে গেল। সেই নাম যা সে ভুলতে চেয়েছিল কিন্তু পারেনি কখনো। চোখের সামনে ঝাপসা আলোয় যেন ভেসে উঠল সেই দৃশ্য। একটা মেয়ের মুখ, ভেজা চুল, শাড়ি ভিজে গেছে গঙ্গার জলে। সে হাসছে, আর সেই হাসির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি আর শূন্যতা। রমেশ গলার স্বর শক্ত করে বলল, ও মরেনি বাবা, শুধু চলে গেছে, আমি দেখেছি নিজের চোখে। কিন্তু বুড়ো আর কিছু বলল না, শুধু হুঁকো টানতে টানতে চোখ বন্ধ করে ফেলল। তুই বুঝবি একদিন, জাল ফেললে নদী কামড়ে ধরে রাখে। রমেশ চরের দিকে এগিয়ে গেল। জলে তার প্রতিচ্ছবি নড়ে উঠছে, জল যেন কাঁপছে। না, জল নয়, কেউ যেন জলের নিচ থেকে তাকিয়ে আছে। তারপর একটা মিষ্টি কিন্তু কাঁপা কণ্ঠ ভেসে এলো কুয়াশার ভিতর থেকে। রমেশ, জাল পেলো না? রমেশ থমকে গেল, গলার রক্ত শুকিয়ে গেল মুহূর্তে। চারপাশে কেউ নেই, শুধু কুয়াশা আর গঙ্গার হিম হাওয়া। সে কাপা গলায় বলল, কে 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 ওখানে? কণ্ঠটা আবার শোনা গেল, রমেশ, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। রমেশের চোখে তখন ভেসে উঠল সেই রাত, যেদিন সে পারুলকে ছেড়ে শহরে চলে গিয়েছিল, টাকা আর জীবনের দৌড়ে হারিয়ে গিয়ে। পিছনে পড়েছিল একটা মেয়ে আর এক রাস প্রতিশ্রুতি, আর এক নদীর ধারে লাল সুতোয় বাঁধা নৌকা। আর এখন কুয়াশার ভেতর দিয়ে নরম পায়ের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে। চরের বালির ওপরে পায়ের ছাপ পড়ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রমেশের বুকের ভেতর তখন একটাই কথা বাজছে, পারুল। কুয়াশার হাওয়া যেন ফিস ফিস করে হাসল। ফিরে এসেছ, কিন্তু দেরি হয়ে গেছে। জলের ওপর এক ফোঁটা লাল ছায়া পড়ল, যেন কারো সিঁদুর মিশে গেল নদীর জলে। আর সঙ্গে সঙ্গে হাওয়া ভেসে এলো, এবং সঙ্গে ভেসে এলো সেই শব্দ যা গঙ্গার পাড়ে আজও কেউ ভোলেনি। জাল ফেলো না কিন্তু রমেশ। শেষে শোনা গেল দূর থেকে একটা কণ্ঠস্বর। রমেশের বাবা মধুসূদন বুড়ো হুঁকো নামিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুরু হয়ে গেল আবার পারুলের রাত। গঙ্গার পাড়ে সন্ধে নেমেছে। আকাশের শেষ আলোটা নদীর বুকে পড়ে যেন সোনার রেখা এঁকে দিয়েছে। চারিদিক নিস্তব্ধ। রমেশ তখন তরুণ যুবক, সদ্য কলেজ শেষ করেছে। বাবার পুরনো নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে সে।
তার চোখে তখন ছিল স্বপ্ন, শহরে চাকরি করবে, সংসার গড়বে। কিন্তু বাস্তব তখনও তাকে টেনে এনেছে গঙ্গার বুকে। সেই সন্ধ্যেতেই প্রথম দেখা। গঙ্গার ধারে একা বসেছিল একটা মেয়ে, সাদা শাড়ি, ভেজা চুলে আলতো আলো লেগে আছে। তার কোলের ওপর একটা পুরনো বই, পাশে ছোট্ট একটা ঘটি, আর গঙ্গার জলে ভেসে যাচ্ছে লাল ফুল। রমেশ নৌকা নিয়ে থামল। এই যে একা বসে আছো, ঘাটে নামাকে নিরাপদ? মেয়েটা মুখ তুলল, চোখ দুটো গম্ভীর, নদীর মতোই শান্ত, আর এক অদ্ভুত বিষণ্ণতা। সে হেসে বলল, তুমি বুঝি মাছ ধরো? জাল ফেলতে যাচ্ছ বুঝি? রমেশ অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কেমন করে জানলে? মেয়েটা বলল, এই নদী তোমায় চেনে, আর আমি চিনি এই নদীকে। এই প্রথমবার রমেশ বুঝতে পারল যে এই মেয়েটার মধ্যে কিছু তো আলাদা আছে, সাধারণ কোনো মেয়ে নয়। নদীর হাওয়ায় তার গলার স্বর মিলিয়ে যাচ্ছে। তারপর পরিচয় হলো। আমার নাম পারুল। আমি রমেশ। দিনের পর দিন কেটে যেতে লাগলো। রমেশ প্রতিদিন ওই ঘাটে যেত, পারুল আসতো। কখনো দুজনে গল্প করত, আবার কখনো শুধু নদীর দিকে তাকিয়ে থাকতো। পারুল বলতো, জানো রমেশ, নদী কাউকে কিচ্ছু দেয় না, শুধু নিয়ে নেয়। তবুও তুমি প্রতিদিন আসো কেন? জিজ্ঞেস করতে রমেশ বলল, তোমার জন্যই আসি প্রিয়তমা, কারণ নদীর বুকেই আমার উত্তর লুকিয়ে আছে। রমেশের মনে কৌতূহল, পারুল যেন অনেক কিছু জানে, কিন্তু কিছুই বলে না। একদিন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা পারুল, তুমি কোথায় থাকো? সে হেসে বলেছিল, এই নদীর ওপারে, যেখানে কুয়াশা নামে, আর যেখান থেকে আর কেউ ফেরে না। রমেশ হেসেছিল, ভেবেছিল রসিকতা করছে, কিন্তু সেই হাসির মধ্যে যেন কাঁপছিল এক গভীর শীতলতা। রমেশ মনে মনে ভাবল, কেউ ফেরে না বলতে? এক সন্ধ্যায় রমেশ জাল ফেলছিল। পারুল ছুটে এসে বলল, না রমেশ, না, আজ জাল ফেলো না। রমেশ অবাক, কেন? আজ মার ছুটবে খুব। পারুলের চোখে তখন ভয়। তুমি জানো না, আজ পূর্ণিমায় নদীর নিচে কেউ ঘুমাচ্ছে, সে জেগে উঠলে ঘোর বিপদ। রমেশ ঠাট্টা করে বলল, তুমি এমন অদ্ভুত কথা কেন বলো? পারুল কেবল ফিসফিস করে বলল, কারণ আমি জানি এই নদী কাউকে ক্ষমা করে না। সেই রাতেই প্রথমবার নদীর হাওয়ায় এক অদ্ভুত গন্ধ এলো, পচা ফুলের, পুরনো চন্দনের আর ভেজা সিঁদুরের গন্ধ। রমেশ তাকিয়ে দেখল পারুলের চুলে তখন লাল সুতোর এক টুকরো বাঁধা। সে বলল, এই সুতোটা তুমি কেন বাঁধো? পারুল হেসে বলল, এই সুতোই আমাদের দুজনের বাঁধন রমেশ। যতদিন এটা নদীতে থাকবে ততদিন আমরা আলাদা হব না। কিন্তু কে জানতো সেই বাঁধনই একদিন হয়ে উঠবে রমেশের জীবনের অভিশাপ, আর সেই লাল সুতো রমেশের জীবনে সংকট বয়ে আনবে। শেষে পারুল নিচু গলায় বলেছিল, যেদিন এই সুতো খুলে যাবে, জানবে নদী কাউকে ফিরিয়ে দেবে না।
সেদিনের পর থেকেই গঙ্গাচরে এক অদ্ভুত কুয়াশা জমতে শুরু করলো। আর একদিন পারুল এলো না। গঙ্গাধারে বাতাস নিস্তব্ধ, আকাশে কালচে মেঘের পরত, দূরে কোথাও বাজ পড়ছে মৃদু শব্দ, যেন প্রকৃতি নিজেই কিছু বলার চেষ্টা করছে। রমেশ আজও আসে প্রতিদিনের মতো, কিন্তু আজ পারুলকে দেখা যাচ্ছে না। চরের মাটিতে তার পায়ের ছাপও নেই। জলের ধরে রাখা ছোট ঘটি আর সেই লাল সুতোর টুকরো ভিজে মাটির সঙ্গে মিশে গেছে। রমেশের বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা জমে। সে নদীর দিকে তাকিয়ে বলে, পারুল, তুমি কোথায়? কুয়াশার ফাঁক দিয়ে তখন মৃদু শব্দ ভেসে আসে, একটা মেয়েলি কণ্ঠ। রমেশ, নদী কাউকে নিজের করে না, আমি তা বুঝিনি। রমেশ চমকে উঠল, কিন্তু কিছু দেখা গেল না। শুধু বাতাসের ভেতর দিয়ে এলো এক পচা গন্ধ, ভিজে চন্দন আর পচা ফুলের মিশ্রণ। সেই রাতে রমেশ নদীর ওপারের গ্রামে গেল পারুলের খোঁজে। গঙ্গার ওপারে এক ছোট্ট গ্রাম, নাম পঞ্চবেড়া। সেখানে সবাই চুপচাপ, মুখে ভয় আর চোখে প্রশ্ন। রমেশ যখন এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, এই শুনুন, পারুল নামে এই গ্রামে কোনো মেয়ে থাকে? বৃদ্ধ মুখ ঘুরিয়ে বলল, হতচ্ছাড়া, তুই আবার সেই নাম নিলি রে? নদীর মেয়ে নদীতে মিশে গেছে, তার খোঁজ নিয়ে তোর কি? রমেশ হতবাক। মিশে গেছে মানে? কবে? বৃদ্ধ কর্কশ কণ্ঠে বলল, আজ থেকে 3 মাস আগে পূর্ণিমার রাতে পাশের গ্রামে রমেশ নামে এক ছোকরার সাথে জাল ফেলতে গিয়েছিল পারুল। দুজন দুজনাকে খুব ভালোবাসতো। হঠাৎ জলের ঢেউ উঠল, আর সেই ঢেউয়ে মেয়েটা ডুবে গেল, আর ছেলেটা সেই হতচ্ছাড়া চোরের মতো পালালো। এই নাকি সে পারুলকে ভালোবাসতো। হায় রে, কি ভালোবাসা এখনকার! রমেশের রক্ত জমে গেল শরীরে। না, আমি তো ওই রাতের আগে শহরে চলে গিয়েছিলাম। বৃদ্ধ তাকালো সরাসরি রমেশের চোখের দিকে। এইটু কে রে? রমেশ উত্তর দিতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল সেই রাতের স্মৃতি। পূর্ণিমার কুয়াশা, পারুলের হাত ধরে রেখেছে সে, আর নদীর ভেতর সেই অদ্ভুত স্রোত। পারুল বলেছিল, রমেশ, আজ ফেলো না জাল। কিন্তু রমেশ তখন শহরে চলে যাওয়ার তারাই বলেছিল, শেষবারের মতো জালটা ফেলছি, তারপর চিরদিনের মতোই ফিরবো তোমার কাছে। তারপর একটা ঢেউ উঠল, আর একটা চিৎকার, আর এক লাল সুতো নদীর বুকে ভেসে উঠেছিল। বৃদ্ধ মাটিতে হাত রেখে ফিসফিস করে বলল, তখন থেকে পূর্ণিমার রাতেও কণ্ঠ ভেসে আসে কুয়াশার ভেতর থেকে, আর বলে, জাল ফেলো না রমেশ। রমেশের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি পারুল মারা গিয়ে থাকে, তবে প্রতিদিন নদীর ধারে সে যার সাথে কথা বলে, তাহলে সে কে? এক মিনিট থামো বন্ধুরা। আচ্ছা, তুমি কি জেগে আছো এখনো? যদি জেগে থাকো, তাহলে আমার মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। জানো তো, যারা সাবস্ক্রাইব করে না, তাদের হেডফোনে মাঝে মাঝে পারুলের কণ্ঠে ফিসফিসানি শোনা যায় রাত 3টের সময়। সাবস্ক্রাইব করো। যাই হোক, একটু মজা করলাম, তাই সাবধান, যদি তুমি না চাও যে তোমার কানে খুব ফিসফিস করে বলুক আমি পারুল, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের রাতের চিতা অডিও স্টোরি, যেখানে প্রত্যেক শনিবার নতুন আমেজ এবং নতুন গ্রাম বাংলার ভুতুরে গল্প নিয়ে আসা হয়। তাহলে বাকিটা শুনে নেওয়া যাক।
সেই রাতে রমেশ ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে পারুলের মুখ, সেই চোখ দুটি যেখানে নদীর মতো গভীরতা, আর লুকিয়ে আছে হাজারো অজানা কণ্ঠ। সেই রাতে সে স্বপ্নে দেখল পারুল দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে, সাদা শাড়ি উড়ছে বাতাসে, হাতে সেই লাল সুতো আর ঠোঁটে মৃদু হাসি। সে বলছে, রমেশ, আমি কারোর দোষ দিইনি, কিন্তু নদী আমাকে ফিরতে দেয়নি। রমেশ চিৎকার করে উঠল, তুমি কে? মানুষ না আত্মা? পারুল চোখে জল নিয়ে বলল, আমি তোমার ভালোবাসা, যা বেঁচে থেকেও মরে যায়। ভোরবেলায় যখন রমেশ জেগে উঠল, তার কোলে একটা লাল সুতো পড়েছিল, ভেজা, যেন কারোর চোখের জলে ভিজে গেছে। গঙ্গার ঢেউ আজ অদ্ভুতভাবে শান্ত, আকাশে মেঘ নেই, আর আলোও নেই কোথাও। নদীর বুকের উপর যেন ছড়িয়ে আছে এক অদৃশ্য কুয়াশার পর্দা, যা সব আলো ও সব শব্দ, এমনকি প্রাণের সারা পর্যন্ত গিলে নিচ্ছে ধীরে ধীরে। রমেশ দাঁড়িয়ে আছে চরের কিনারে, সেই পুরনো জালটা নিয়ে। জালের দড়িগুলো ছিঁড়ে গেছে, কিন্তু সে ঠিক করেছে আজ আবার জাল ফেলবে। যে পারুল একদিন তাকে থামিয়েছিল, আজ সেই যেন দূর থেকে ডাকছে, রমেশ, তুমি সত্যি জানতে চাও না? তার বুকের ভেতর কাঁপুনি উঠল, তবু সে কোনো কথায় পাত্তা না দিয়ে চুপচাপ হাঁটতে থাকে নদীর দিকে। বৃদ্ধ মৎস্যজীবী কালু কাকা চিৎকার করে উঠে বলে, না রে গোপাল, থাম থাম, ও জালটা নদীর নয়, ওটা পারুলের অভিশাপ। রমেশ থেমে যায়। অভিশাপ মানে কি কাকা? কালু কাকা কাপা গলায় বলে, তুই জানিস না, যে রাতে পারুল ডুবে গিয়েছিল, তোর হাতে ওই জালটাই ছিল। ওর চুল জড়িয়ে গিয়েছিল তোর জালে, তুই টানছিলি মাছ মনে করে, কিন্তু টানছিলি ওর জীবন। রমেশের গলা শুকিয়ে গেল। না না, আমি তো টানিনি। বৃদ্ধ চোখে জল নিয়ে বলল, নদী জানে রে, নদী সব জানে। রাত তখন খুব গভীর। রাত যত বাড়ে, নদীর ধারে দাঁড়িয়ে রমেশের বুকের ভেতর তত অদ্ভুত শব্দ বাজে, যেন কেউ জলের নিচ থেকে নিঃশব্দে কাঁদছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, তার হাত দিয়ে জল ছোঁয়, আর ঠিক তখনই জলের ফেনার ভেতর থেকে একটা ঠান্ডা। সেই রাত থেকেই রমেশের চোখে ঘুম নেই। যখন সে নদীর ধারে যায়, কেউ না কেউ যেন তার কানে ফিসফিস করে বলে, জাল ফেলো না রমেশ। আর দূরে গঙ্গার জলে লাল ছায়া দেখা যায়, যেন কারো সিঁদুর নদীর বুকে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে। রাতটা ছিল পূর্ণিমার রাত। গঙ্গার জল ফুলে উঠেছে, আকাশে চাঁদের আলো নেই, শুধু নরম কুয়াশার ঢেউ। নদীর বাতাসে গন্ধ ছড়াচ্ছে, চন্দন, ধূপ আর পচা পাতা। রমেশ তখন জাল নিয়ে দাঁড়িয়ে, আর পারুল পাশে দাঁড়িয়ে বলছে, রমেশ, আজ না, আজ জাল ফেলো না তো, এই রাতে নদী ঘুমায় না। রমেশ এসে বলল, তুমি এমন কথা কেন বলছো? আমি তো মাছ ধরবো, আর কাল শহরে চলে যাব। তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছো গো। পারুলের মুখ ফ্যাকাশে, তার চোখে জল, কিন্তু ঠোঁটে নীরবতা। জানো রমেশ, প্রতিশ্রুতি নদীর ওপারে টেকে না, এপারে যা দেয় নদী কিন্তু আবার ফিরিয়ে নেয়। রমেশ হেসে জালটা ছুঁড়ে দিল নদীতে।
জালটা ছিটকে পড়ল। এক মৃদু শব্দ, তারপর অদ্ভুত ভারী নীরবতা। হঠাৎ জাল ভারী হয়ে গেল। রমেশ টানছে, কিন্তু উঠছে না। সে ভেবেছিল বড় মাছ ধরা পড়েছে। পারুল ছুটে এলো কাছে। না রমেশ, টেনো না ওই জাল, টেনো না। কিন্তু রমেশ শুনল না। জালটা আরো জোরে টানতে আরম্ভ করলো। আর তখনই জাল থেকে উঠল একটা হাত, ফ্যাকাশে সাদা নারীর হাত। জলের ফাঁকে আটকে আছে, চুলে লেগে আছে শ্যাওলা আর কাদা। রমেশ আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু জাল সে ছাড়ল না। রমেশ কিছুতেই বুঝে উঠতে পারল না। দেখলো জলের ফাঁক দিয়ে পারুলের গলার হাড় বেরিয়ে এসছে, যেই হাড়টা একদিন সে নিজেই বেঁধে দিয়েছিল তার গলায়। না, এটা তো... জাল তখন ফেনায় ভেসে উঠেছে। পারুলের শরীর জালের ফাঁকে জড়িয়ে পড়েছে। চুল মিশে যাচ্ছে নদীর স্রোতে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রমেশ হাত বাড়ালো, কিন্তু পারুল ফিসফিস করে বলল, জাল ফেলো না রমেশ, আজ থেকে আর কখনো ফেলো না। আর তারপর নদীর স্রোত পারুলকে টেনে নিয়ে গেল। জালও ছিঁড়ে গেল, আর রমেশ পড়ে গেল চরের বালিতে। তার চোখে তখন কেবল লাল রং। পারুলের সিঁদুর নদীর জলে মিশে যাচ্ছিল ধীরে ধীরে। ভোর হলে গ্রামের লোকজন ছুটে এলো। রমেশ তখনও বসে আছে নদীর ধারে, হাতে ছিঁড়ে যাওয়া জালের টুকরো। সে কিছু বলতে পারছিল না, শুধু বারবার বলছিল, আমি তো জাল ফেলেছিলাম মাছ ধরার জন্য। গ্রামের লোকেরা বলল, পারুলের দেহ মেলেনি, নদীটাকে গিলে নিয়েছে। আর সেই থেকেই শুরু। পূর্ণিমার রাতে গঙ্গার চরে যখন কুয়াশা নামে, তখন কেউ শোনে মেয়ের কণ্ঠ, জাল ফেলো না রমেশ। কিন্তু এখানেই শেষ নয়। রমেশের জীবনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কারণ কিছুদিন পর সে দেখতে পায় রাতে একা ঘরে বসে থেকে জানালার পাশে এক ছায়া দাঁড়িয়ে আছে। চুলে লাল সুতো বাঁধা, চোখে জল, ঠোঁটে হাসি। আমি ফিরে এসেছি রমেশ। দিন গড়িয়ে গেছে প্রায় 7 দিন। রমেশ এখন আর জাল ফেলে না। চর জুড়ে সে ঘুরে বেড়ায় চুপচাপ, যেন সে কিছু খুঁজছে কিংবা কারোর খোঁজে আছে। রাতের বেলায় গ্রামের লোকেরা জানে গঙ্গার ধারে কেউ যায় না, কারণ কুয়াশা নামলেই দেখা যায় নদীর বুকের নিচে কিছু যেন একটা নড়ে। আলো নয়, ছায়াও নয়, একটা নারী অবয়ব জল ছোঁয়া ছুঁয়ে ভেসে থাকে। একদিন রাতে রমেশ নিজেকে আর থামাতে পারল না। চাঁদ অর্ধেক উঠেছে, নদীর জলে রূপালি ঝিকিমিকি। সে নদীর ধারে গেল আর হাত বাড়িয়ে বলল, পারুল, তুমি কোথায়? আমি এসছি, দেখো পারুল, আমার কাছে এসো। পারুল। জল তখন স্থির। তারপর হঠাৎই একটা ঢেউ উঠল, আর কুয়াশার ভেতর থেকে দেখা গেল পারুলকে। চুল ভেজা, চোখে গভীর জল, ঠোঁটে এক মৃদু হাসি। তুমি কেন এসেছো রমেশ? আমি তো তোমায় বলেছিলাম জাল ফেলো না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। রমেশ কাঁপা গলায় বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না পারুল। পারুল ধীরে ধীরে কাছে এলো। তার পায়ের নিচে জল নয়, কুয়াশা। এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো। রমেশের নিঃশ্বাস ভারী হয়ে গেল। তুমি ফিরছো না কেন পারুল?
তুমি কি নদীর হয়ে গেলে? পারুলের চোখ লাল হয়ে উঠল। তার চুলে শ্যাওলা, হাতে সেই হার যেটা নদীর জলে হারিয়ে গিয়েছিল। আমি নদীর নিচেই আছি রমেশ, তুমি তো আমায় টেনেছিলে। এবার আমি তোমায় টানবো। বলেই রমেশের হাত ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শে রমেশ চিৎকার করে উঠল, কিন্তু গলা থেকে এছাড়া আর কোনো শব্দ বের হলো না। জল ফুলে উঠল, ঢেউ আছড়ে পড়ল নদীর বুকে। পারুল ধীরে ধীরে রমেশকে টেনে নিয়ে যাচ্ছে নদীর বুকের ভেতর, আর দূর থেকে কেউ দেখছে দুজন ছায়া একে অপরের দিকে ঝুঁকে যাচ্ছে, তারপর মিলিয়ে যাচ্ছে নদীর জলে। ভোর হলে লোকজন শুনল চরে কারো পায়ের ছাপ নেই, কিন্তু জলের ধারে এক জাল পড়ে আছে, ভেজা কাদা মাখা, আর জালের ফাঁকে বাঁধা আছে একটা লাল সুতো। সেদিন থেকে ওখানে আর কেউ যায় না। লোকেরা বলে যে রাতে কুয়াশা নামে নদীর বুকের নিচে একটা মেয়ে হাসে, আর যদি কেউ তাকায় তাকে টেনে নিয়ে যায় নিচে। সেই রাতে নদী যেন থেমে গিয়েছিল। কেউ জানে না রমেশ ডুবে গিয়েছিল নাকি কেউ তাকে টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু ভোরবেলা সূর্যের প্রথম আলোয় চরের ধারে একটা কণ্ঠ ভেসে এলো, নারী কণ্ঠ, ভেজা ও কর্কশ, অথচ মায়াময়। রমেশ, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? চরের এক কোণে যেখানে নদী বাঁক নিয়েছে সেখানে হঠাৎ দেখা গেল একটা পুরনো পায়ের ছাপ, একটা পুরুষের আর একটা নারীর, দুটোই কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা ভাবল রমেশ ডুবে গেছে, কিন্তু তার মা কাঁদতে কাঁদতে বলল, ওর গায়ে একটা লাল ব্রেসলেট ছিল, ওটা নদীর জলে ভাসলে বুঝবো আমার ছেলে আর নেই। সেই দিনের পর 3 দিন কেটে গেল। চতুর্থ দিন বিকেলে নদীর ধার দিয়ে এক বৃদ্ধ হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ দেখে জলের উপর ভাসছে একটা লাল সুতোর টুকরো, সাথে ভেজা এক কণ্ঠ, জাল ফেলো না, জাল ফেলো না। বৃদ্ধ থেমে গেল। তার চোখের সামনে কুয়াশা ঘনীভূত হয়ে একটা অবয়ব নিল। চুলে নদীর শ্যাওলা, মুখে অপার্থিব হাসি। এই তো পারুল। কিন্তু সে একা নয়, তার পেছনে একটা পুরুষ ছায়া দাঁড়িয়ে, ভেজা জামা, নিঃশব্দ চোখে তাকিয়ে আছে নদীর ওপারের দিকে। এই যেন রমেশ নিজেই। দুজন একসাথে ধীরে ধীরে হাঁটছে নদীর বুকের ওপর দিয়ে, যেন বাতাসে ভাসছে, আর তাদের মাঝখান দিয়ে এক টুকরো লাল সুতো হাওয়ায় দুলছে। কুয়াশায় জ্বলছে মৃদু আলো। বৃদ্ধ হঠাৎ চিৎকার করে উঠল, ওরা দুজনে আর বেঁচে নেই, কিন্তু ফেরে শুধু পূর্ণিমা রাতে। রাত গভীর হয়েছে। চরের চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শব্দ ভয় ধরিয়ে দেয়। দূরে নদীর ঢেউয়ের ধ্বনির সঙ্গে শোনা যাচ্ছে কারোর কান্নার সুর। হঠাৎ সেই কুয়াশার ফাঁক দিয়ে দেখা গেল একটি লাল আলো সরু হয়ে দুলছে বাতাসে। না, ওটা আলো নয়, ওটা একটা লাল সুতো, যেন হাওয়ায় ভাসছে। কিন্তু শেষ প্রান্ত কোথাও যেন বাধা আছে, কোনো অদৃশ্য হাতের সঙ্গে। গ্রামের বৃদ্ধরা বলে যেদিন পারুল মারা গিয়েছিল সেই দিন তার হাতে বাঁধা ছিল এই লাল সুতো। রমেশের দেওয়া
একটা প্রতিশ্রুতির প্রতীক, যে তারা একসাথে থাকবে জীবনে ও মরণে। কিন্তু সেদিন গঙ্গার ধারে ঝড় উঠেছিল। জাল ফেলতে গিয়ে রমেশ টেনে নিয়েছিল নদীর নিচ থেকে কিছু একটা ভারী জিনিস, কিন্তু ওটা মাছ ছিল না, ওটা ছিল পারুলের নিথর দেহ। সে গিয়েছিল জলে স্নান করতে। রমেশের জালে জড়িয়ে পড়েছিল তার চুল, আর সেই জালেই আটকে গিয়েছিল লাল সুতো। রমেশ টানতে টানতে যখন জাল তুলল, জলের নিচ থেকে উঠল সেই নিস্তব্ধ শরীর, চোখ খোলা, ঠোঁটে অর্ধেক হাসি, আর লাল সুতো তার হাতে শক্ত করে পেঁচানো। সেই রাতেই পারুল মারা যায়, কিন্তু তার আত্মা আটকে যায় সেই সুতোর মধ্যে। কারণ রমেশ নিজের অপরাধ বোধে সেই সুতো খুলে ফেলেনি, বরং সেটি জালের ফাঁকে বেঁধে রেখে দিয়েছিল নদীর ধারে। ফলে প্রতি পূর্ণিমায় যখন কুয়াশা নামে, সেই লাল সুতোর আলো জ্বলে ওঠে একটি আত্মার ডাক হিসেবে। জাল ফেলো না, আর কাউকে টেনে নিও না। কেউ বলে, যদি তুমি সেই লাল সুতো ছায়ার দিকে তাকাও, তাহলে পারুল তোমার পেছনে দাঁড়িয়ে থাকে। তার মুখে একটু হাসি, কিন্তু চোখ দুটো ভেজা। আর যদি সাহস করে কেউ সেই সুতো ছিঁড়ে দেয়, তাহলে নদী গিলে নেয় তাকে। সেই রাতে গ্রামের একজন কিশোর অজান্তেই নদীর ধারে গিয়েছিল। লাল সুতোর এক প্রান্ত ভেসে আছে জলে, আর অন্য প্রান্ত যাচ্ছে চর পেরিয়ে, কুয়াশার ভিতর ঢুকে যাচ্ছে দূর অন্ধকারে। সে বুঝতে পারেনি যে পথটা শেষ হচ্ছে এক আত্মার কাছে, পারুলের কাছে। আষাঢ় মাসের পূর্ণিমার রাত। নদীর জলে সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতা। পাখিরা হঠাৎ করে উড়ে চলে গেছে চর ছেড়ে। আকাশের মুখ ভার, বৃষ্টি নেই, কিন্তু বাতাসে এক শীতল গন্ধ, যেন কারো উপস্থিতি ঘোরাফেরা করছে জলের উপরে। বৃদ্ধ জেলেরা জানে এই দিনেই প্রতি বছর কিছু ঘটে। কেউ জাল হারায়, কেউ নৌকা ভাসিয়ে আর ফেরে না। কারণ এই রাতটাই পারুলের ফেরার রাত, যেদিন তার আত্মা আবার জেগে ওঠে নদীর নিচ থেকে। সেই রাতেই নতুন এক তরুণ জেলে, নাম বিক্রম, প্রথমবারের মতো জাল ফেলতে এলো। সে জানে গল্পগুলো, কিন্তু বিশ্বাস করে না। সে হেসে বলে, আজ আমি দেখব কে থামায় আমাকে। বিক্রম নৌকা নামালো নদীতে। চাঁদ তখন অর্ধেক উঠেছে, কুয়াশা ধীরে ধীরে গা ঘিরে ধরছে। সে জালটা টেনে তুলল, আর তখনই নদীর বুক ছিঁড়ে ফেলল এক দমকা হাওয়া। আর সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, জলের নিচ থেকে যেন কেউ ডাকছে, জাল ফেলো না বিক্রম। বিক্রম চমকে উঠে চারপাশে তাকালো। কেউ নেই, শুধু নদীর ঢেউ আর হাওয়ায় ভাসছে এক লাল রঙের ছায়া। সে ভাবল চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পরেই জাল টানতে গিয়ে দেখলো জাল ভারী হয়ে গেছে, যেন নিচের থেকে কেউ সেটা টেনে ধরে আছে। কে কে ওখানে? বিক্রম জোরে টান দিল, কিন্তু জাল উঠল না, বরং একটারই নৌকা কেঁপে উঠল। জল ছিটকে উঠল তার মুখে, আর জলের মধ্যে হঠাৎ দেখা গেল একজোড়া চোখ। সেই চোখ গভীর, কিন্তু দুঃখে ভরা। চোখের নিচে নরম আলো জ্বলছে, আর তার মুখে ফিসফিস করে শব্দ উঠল,
জাল ফেলিস না, আবার কারোর মৃত্যু ডেকে আনিস না। বিক্রম ভয় পেয়ে গেল। সে জাল ছেড়ে দিল, কিন্তু তার পায়ের কাছে এসে পড়ল কিছু একটা, ভেজা কাপড়ের টুকরো আর একটা লাল সুতোর ফাঁস। নদীর ঢেউ তখন ক্রমে গর্জে উঠেছে। কুয়াশা ঘন হয়ে উঠে তার নৌকাকে ঘিরে ফেলল। হঠাৎ বাতাসে এক হাসির শব্দ শোনা গেল। না, সেটা মানুষের নয়, সেটা সেই হাসি যা অনেক বছর আগে রমেশ শুনেছিল। বিক্রম বুঝতে পারল সে একা নয়, পারুল ফিরে এসেছে, আর তার সঙ্গে আছে রমেশের ছায়া। ভোর হলে লোকেরা দেখল বিক্রমের নৌকা ভেসে আছে নদীর মাঝখানে, কিন্তু কেউ নেই ভিতরে, শুধু এক ফাঁদে বাঁধা লাল সুতো, যেটা বাতাসে দুলছে, যেন আবার কোনো আত্মা বাধা পড়েছে সেই সুতোর জালে। নদীর ওপর আজ চাঁদ নেই, তবুও জলে গা চিকচিক করছে। কারো চোখে জল পড়ে ছড়িয়ে গেছে নদীর জলে। দূরে একটা ছায়া হাঁটছে, পা ফেলার শব্দও শোনা যায় না, শুধু হাওয়ায় এক অদ্ভুত কান্নার সুর মিশে আছে। ওটা রমেশ। সে এখন জীবিত নয়, সে আটকে আছে কুয়াশা আর জলের মাঝখানে, যেখানে আলো পৌঁছায় না, শুধু অপরাধ বোধের ছায়া ঘোরাফেরা করে। সেদিন পারুলের মৃত্যুর পর থেকে রমেশের আত্মা শান্তি পায়নি। সে প্রতি রাতে নদীর ধারে আসে, যেখানে একসময় সে হাসত আর ভালোবাসত তার প্রিয়তমা পারুলকে। আর এক ভুলে সবকিছু হারিয়ে ফেলেছিল সে। পারুলকে সেদিন সে টেনে তুলেছিল নিজের জালে। প্রথমে ভেবেছিল একটা বড় মাছ, কিন্তু জাল যখন জল থেকে উঠে এসেছিল তখন দেখল পারুলের নিথর শরীর। রমেশের বুক ফেটে গিয়েছিল সেই দিন, তবুও সে মুখ খুলতে পারেনি। গ্রামের ভয় ও লোকলজ্জা তাকে সবকিছু চেপে ধরতে বাধ্য করেছিল। তাই সে মিথ্যে বলেছিল, আমি জানি না পারুল কোথায় গেল। আর সেই মিথ্যেটাই তাকে বেঁধে ফেলেছিল আত্মার শিকলে। প্রতি পূর্ণিমার রাতে সে ফিরে আসে, সেই একই জায়গায় দাঁড়ায় আর পারুলকে খোঁজে। কিন্তু পারুল আর মানুষ নয়, সে এখন অতৃপ্ত আত্মা, যে জালের ভিতর বন্দী হয়ে আছে সেই লাল সুতোর অভিশাপে। রমেশ হাত বাড়ায়, কিন্তু ধরতে পারে না। প্রতিবার তার আঙুলের ফাঁক দিয়ে পারুলের মুখ মিলিয়ে যায় কুয়াশায়। আমি তোকে মারতে চাইনি পারুল, সে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু তোর সঙ্গে থাকতে চেয়েছিলাম। তখন কুয়াশার ভেতর থেকে পারুলের কণ্ঠ ভেসে আসে, তুই আমায় জালের ভেতর আটকে ফেলেছিলি রমেশ। এবার আমি তোর মতোই সবাইকে বারণ করি জাল ফেলতে, কারণ আমি জানি যে জাল একবার ফেলা হয় সেটাও কারো না কারো মৃত্যু বয়ে আনে। রমেশ হাঁটু গেড়ে বসে পড়ে নদীর ধারে, তার চোখে কান্না, কিন্তু সেই জল নদীতে মিশে যায় আর বাতাসে ভেসে আছে এক মৃদু ফিসফিস।
আমি চাই তুই মুক্তি পাস রমেশ, কিন্তু মুক্তি পেতে হলে তোকে যে নিজের জাল ছেড়ে ফেলতে হবে। রমেশ বুঝতে পারে যতদিন সেই লাল সুতো বাঁধা থাকবে ততদিন তারা কেউ মুক্ত হবে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে বলে, আগামী পূর্ণিমায় আমি ফিরবো শেষবারের মতো সব ছিঁড়ে ফেলতে। নদীর হাওয়া তখন কাঁপতে থাকে, আর জলের নিচে পারুলের ছায়া যেন একটু কেঁপে ওঠে। চোখে জল নয়, বরং আলো। রাত তখন খুব গভীর, আকাশে আগের দিনের মতো কোনো চাঁদ নেই, তবুও নদীর জল রূপালী আলোয় কাঁপছে। চর জুড়ে কুয়াশা এমন ঘন যে নিজের ছায়াও দেখা যায় না। নদীর মাঝখানে পুরনো ভাঙা নৌকাটা ভেসে আছে, তার উপর দাঁড়িয়ে আছে রমেশ আর পারুল। भोला भाला था सीधा सादा था मैं तो नादान था दुनियादारी से होशियारी से मैं। দুজনের মুখেই কোনো কথা নেই, শুধু বাতাসে ভাসছে একটা লাল সুতো। নদীর বুক থেকে আকাশ পর্যন্ত ছুঁয়ে আছে যেন। রমেশ ধীরে ধীরে বলল, এবার মুক্তি চাই পারুল। পারুলের চোখে জল, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। তুই মুক্তি পাবি রমেশ, কিন্তু আমি? আচ্ছা বন্ধুরা, তোমাদের একটু থামালাম। এই কুয়াশার ভিতরটা যত গভীরে যাচ্ছি ততই ঠান্ডা হওয়া বইছে, তাই না? তুমি যদি এখনো শুনছো, তার মানে তুমি সাহসী। তুমি রাতের ছায়ার ভিতরে আলো খুঁজে নিতে জানো। তাই একটা কথা বলবো, আমাদের এই রাতের চিতা অডিও স্টোরি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পগুলো আরো ভয়ানক, আরো রহস্যে ভরা, আর হয়তো পরের বার তুমি নিজেই গল্পের চরিত্র হয়ে যাবে। তাহলে প্রস্তুত তো? চলো এবার গল্পে ফিরে যাই, কারণ কুয়াশার ভেতর থেকে কেউ যেন এখনো হাঁটছে। জলের নিচ থেকে তখন এক অদ্ভুত আলো উঠছে। সেই আলোতে দেখা গেল নদীর দেবতার ছায়া, গম্ভীর ও বিশাল। তিনি বললেন, তোমরা যেদিন একে অপরের প্রতি ভালোবাসার দায় মেনে নেবে সেই দিন এই অভিশাপ ভাঙবে, কিন্তু জাল এখনো ছিঁড়ে যায়নি। রমেশ হাত বাড়ালো, জালটা ধরল। তার চোখে চোখ রেখে পারুল বলল, তুই যদি ছিড়িস আমি বিলীন হব জলে, তবুও তুই ছিড়িস, কারণ এখন এটাই মুক্তি। রমেশের হাত কাঁপছিল। লাল সুতো তখনও জলে হাওয়ায় দুলছে, তার প্রতিফলন কুয়াশা যেন আগুনের রেখা। সে এক ঝটকায় টান মেরে জাল ছিঁড়ে দিল। ছিঁড়ে গেল সেই অভিশপ্ত জাল। ঠিক সেই মুহূর্তে নদী গর্জে উঠল। আকাশ বিদ্যুতের মতো চমকালো, আর পারুলের শরীর আলোয় আর ধোঁয়ায় মিলিয়ে গেল। শুধু শোনা গেল একটাই কণ্ঠ, জাল ফেলো না, আর কখনো না। রমেশ নদীর ধারে একা দাঁড়িয়ে রইল। তার পায়ের কাছে লাল সুতোর এক টুকরো পড়ে আছে, যেটা জলে ডুবে যাচ্ছে না। সে সেটি হাতে নিল এবং বুকে চেপে ধরল। যতদিন এই সুতো থাকবে ততদিন তুই আমার সঙ্গেই থাকবি, সেই কুয়াশার ভিতরে। নদীর বাতাস থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। কিন্তু হঠাৎই জলের উপরে একটা ছায়া নড়ল, চুল ভেজা, চোখে আগুনের মতো আলো। না, সেটা পারুল নয়, এ এক নতুন নারীর আত্মা।
তার হাতে জড়ানো সেই ছেঁড়া লাল সুতোর অর্ধেক অংশ। নদীর গভীর থেকে এক ফিসফিসানি ভেসে এলো। অভিশাপ শেষ হয়েছে, সে আবার শুরু করবে। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে। পুরনো চর এখন নদীর গর্ভে হারিয়ে গেছে। সেই জায়গার নাম এখন অস্তগামিকপুর। নদী এখন শান্ত, তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে জল রক্তলাল হয়ে ওঠে। এই গ্রামেই এক দম্পতি নতুন সন্তানের জন্ম দেয়। ছেলের নাম রাখে রোহন। বাচ্চা জন্মের পর থেকে তার হাতের কবজিতে দেখা যায় একটি লাল দাগ, যেন সুতো পেঁচানো। লোকজন ভাবে জন্মদাগ, কিন্তু বৃদ্ধ মৎস্যজীবী হরিপদ বলে, না, এটা সেই অভিশপ্ত সুতোর চিহ্ন। নদী কাউকে কিছু ফিরিয়ে দেয় না। দেখতে দেখতে বছরের পর বছর কেটে গেল। রোহনের বয়স তখন 7 বছর। সে একদিন নদীর ধারে খেলে আর দেখে একটা অচেনা মেয়ে জল ছুঁয়ে হাসছে। তার নাম পায়েল। সে এই গ্রামে নতুন এসেছে। চোখে অদ্ভুত শান্তি, কিন্তু যখনই বাতাস বইছে তার চুলের গোড়ায় ঝুলে থাকে একটা লাল সুতোর টুকরো। রোহন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি নদীতে খেলতে ভয় পাও না? পায়েল হাসল। এই নদী আমার ঘর। তার সেই হাসিতে অচেনা উষ্ণতা, যেন বহু যুগ আগে কারো মুখ মনে পড়ে যায় রোহনের। রোহন সেই রাতে স্বপ্ন দেখে সে মাছ ধরতে যাচ্ছে, আর তার পাশে একটা মেয়ে বসে বলছে, জাল ফেলো না রোহন। তখনই ঘুম ভেঙে যায় রোহনের। বুকের মধ্যে ধক ধক করে ওঠে। তার মায়ের চোখে ভয়, কারণ প্রতিদিন ঘুমের ভেতর রোহনের মুখ দিয়ে বের হয় অচেনা এক নাম, পারুল। মা বলে, তুই কাকে ডাকছিস রে বাবা? রোহন বলে, জানি না মা, কিন্তু এই নামটা আমার খুব চেনা। একদিন দুপুরে রোহন নদীর ধারে বসে থাকে। জলের ভেতর থেকে একটা শব্দ আসে, তুই ফিরেছিস? রোহন পাথর হয়ে যায়। দেখে পায়েলের মুখ জলের উপর প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেই মুখ তার নিজের দিকে তাকিয়ে দুটি চোখই বন্ধ করে বলে, রমেশ, সে ভয় পেয়ে পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। তবে নদীর ঢেউয়ের মধ্যে স্পষ্ট দেখা যায় দুজন মানুষের ছায়া একে অপরকে জড়িয়ে আছে। রোহন পরের দিন স্কুলে যায় না, ঘরের কোণে বসে থাকে। সে হঠাৎ দেখে তার টেবিলে এক টুকরো লাল সুতো পড়ে আছে। পায়েল আসে আর হাসতে হাসতে বলে,
তোমার জন্যই রেখে গিয়েছিল নদী। রোহন বলে, এটা কি? সে মৃদু গলায় বলে, আমাদের বন্ধন। ঠিক সেই মুহূর্তে রোহনের মনে ফিরে আসে অসংখ্য টুকরো ছবি, জল, কুয়াশা, পারুল আর সেই অভিশপ্ত জাল। রোহন রাতে আয়নার দিকে তাকিয়ে দেখে তার মুখটা বদলে যাচ্ছে। চোখে দেখা যায় নদীর প্রতিফলন, আর ঠোঁট থেকে বেরোয় একটা নাম, পারুল। ঠিক তখনই পায়েল ঘরে ঢোকে। আয়নায় দুজনের প্রতিচ্ছবি মিলে যায় একে অপরের সঙ্গে, আর এক মুহূর্তের জন্য তারা দেখতে পায় নিজেদের পুরনো জন্মের মুখ, রমেশ ও পারুলের রূপে। রাতের শেষে বজ্রপাত হয়। নদীর বুক চিরে উঠে আসে এক বিশাল আলো রেখা। নদীর দেবতা আবার ফিরে এসেছে। তিনি বললেন, তোমরা দুজন পুনর্জন্ম পেয়েছ, কিন্তু অভিশাপ এখনো ভাঙেনি। লাল সুতো এখনো নদীর তলে বেঁচে আছে। রোহন ওরফে রমেশ বলে, আমাদের মুক্তি চাই প্রভু। দেবতা উত্তর দেন, মুক্তি তখনই যখন প্রেম ত্যাগের ওপরে উঠবে। একদিন পায়েল হঠাৎ হারিয়ে যায়। পুরো গ্রাম জুড়ে খুঁজে পায় না কেউ। রোহন নদীর ধারে এসে চিৎকার করে, আমি জাল ফেলবো না, শুধু ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু ওকে। নদী গর্জে ওঠে। জলের ভেতর থেকে বেরিয়ে আসে পায়েলের দেহ, কিন্তু তার চোখ ফাঁকা। সে এখন আপ্তা। রোহনের সামনে আবার সেই সিদ্ধান্ত, জাল ফেলবে না ভালোবাসা ছেড়ে দেবে। রোহন কাঁদতে কাঁদতে বলে, যদি ত্যাগই মুক্ত হয় তাহলে আমি ত্যাগ করতে রাজি আছি। সে লাল সুতো নদীতে ফেলে দেয়। নদীও থেমে যায়। জল পুরো শান্ত। পায়েলের আত্মা ধীরে ধীরে আলো কুয়াশায় মিশে যায়, আর আকাশ থেকে নামে এক তীব্র আলো রেখা। নদীর দেবতার কণ্ঠ ভেসে এলো, এইবারই মুক্তি হলো, কিন্তু নদী তোমাদের নাম চিরকাল মনে রাখবে। সেই ঘটনার পর বছরের পর বছর কেটে গেছে। নদীর মাঝখানে আবার এক নতুন চর উঠে এসেছে। সেই চরের নাম এখন পারুল দ্বীপ। নদীর ধারে একটা ছোট্ট মন্দির গড়ে উঠেছে। লোকজন বলে যে সেখানে রাতে নাকি নৌকার ঘণ্টার ধ্বনি শোনা যায়, আর রাতে সেখানে আলো জ্বলে, যেন কারো আত্মা এখনো পাহারা দিচ্ছে নদীকে। মন্দিরে দুটি মূর্তি তৈরি করেছে, একটি মৎস্যজীবী আর এক নারী। দুজনের হাত জড়ানো লাল সুতোর মতো পাথরে খোদাই করা। বলাই বাহুল্য সেই মূর্তি আর কেউ নয়, একটি পারুল ও আরেকটি রমেশের। রাতে পূর্ণিমার চাঁদের আলো পড়লে লোকজন দেখে নদীর ধারে দুটি ছায়া হাঁটছে, ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে। শোনা যায় তাদের কণ্ঠ, জাল ফেলো না, যতক্ষণ ভালোবাসা আছে নদী বেঁচে থাকবে। রোহন আর ফিরে আসে না। তার মা শুধু মাঝে মাঝে শুনতে পায় নদীর দিক থেকে তার ছেলের গলা, মা,
আমি ভালোই আছি মা, আমার জন্য চিন্তা করতে হবে না। ঘাটের পাশে রাখা থাকে তার পায়েলের তোলা এক ছবি, পাশে লাল সুতো। সেই সুতো কেউ ছুলে ঠান্ডা হাওয়া বইতে থাকে।